নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আজকে আমি পড়ে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব পরিচিত একটি গল্প, মৌরি ফুল। আসুন শুরু করি। তবে হ্যাঁ, আমার গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আসুন শুরু করছি মৌরি ফুল। অন্ধকার তখনও ঠিক হয় নাই। মুখুজ্জে বাড়ির পিছনে বাঁশবাগানে জোনাকির দল সাজ জ্বালিবার উপক্রম করিতেছিল। তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুড়ের দল কালো হইয়া ঝুলিতেছে। মাঠের ধারে বাঁশবাগানের পিছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল। চারিদিক বেশ কবিত্বপূর্ণ হইয়া আসিতেছে। এমন সময় মুখুজ্জেদের অন্তর বাড়ি হইতে এক তুমুল কলরব আর হইচই উঠিল। বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি রোজই সন্ধ্যাবেলায় আরতি দিয়া থাকেন, এজন্য প্রায় এক পোয়া খাঁটি গাওয়া ঘি তার চাই। তিনি নানা উপায়ে এই ঘি সংগ্রহ করিয়া ঘরে রাখিয়া দেন। অন্য দিনের মতো আজও তাকের উপর একটা বাটিতে ঘিটা ছিল। তার পুত্রবধূ সুশীলা সেই বাটি তাকের উপর হইতে পারিয়া সে ঘিটা সমস্তই দিয়া খাওয়ার তৈয়ারি করিয়াছে। রামতনু মুখুজ্জে মহকুমা কোর্টে গিয়েছিলেন ও পাড়ায় চৌধুরীদের পক্ষে একটা মোকদ্দমার সাক্ষ্য দিতে। বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন, আপনি গত মে মাসে পাঁচুড়ায় আর তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলায় প্রধান সাক্ষী ছিলেন না? রামতনু মুখুজ্জে বলিলেন, হ্যাঁ তিনি ছিলেন। উকিল পুনরায় জেরা করিয়াছিলেন, দুনালির চৌধুরীদের কান শোনার মাঠের দাঙ্গার মোকদ্দমায় আপনি পুলিশের দিকে সাক্ষী দিয়েছিলেন কিনা? রামতনু মহাশয়কে ঘোট গিলিয়া স্বীকার করিতে হইল যে তিনি দিয়েছিলেনই বটে। বিপক্ষের উকিল আবার প্রশ্ন করেন, আচ্ছা, এর কিছুদিন পরেই বড় তরফে সত্যের মামলায় আপনি বাদী পক্ষের সাক্ষী ছিলেন কিনা? তবে তিনি এ সাক্ষ্য দিয়েছিলেন। মুখুজ্জে মহাশয় প্রথমটা তাহা মনে করিতে পারেন নাই। তারপর বিপক্ষের উকিলের পুনঃ পুনঃ কড়া কড়া প্রশ্ন ও মুন্সেফ বাবুর ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ্য রামতনুর মনে পড়িয়াছিল যে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেনই বটে, এবং এই গত জুলাই মাসে এই কোর্টেই তাহা দিয়েছিলেন। তারপর কোর্টে কি ঘটিয়াছিল? বিপক্ষের উকিল হাকিমের দিকে চাহিয়া রামতনুর উপর কি ব্যঙ্গোক্তি করিয়াছিলেন। রামতনু উকিল আমলায় ভর্তি মুন্সেফ বাবুর এজলাসে হঠাৎ কিরূপে সপুষ্প সরসব পক্ষের আবিষ্কার করেন, সে সকল কথা উল্লেখের আর প্রয়োজন নেই। তবে মোটের উপর বলা যায়, রামতনু মুখুজ্জে যখন বাটি আসিয়া পৌঁছেছিলেন তখন তাহার শরীরের ও মনের অবস্থা খুবই খারাপ। কোথায় এই অবস্থায় তিনি ভাবিয়েছিলেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া শ্রীগুরুর উদ্দেশ্যে আহুতি দিয়া অনিত্য বিষয়ের বিষে জর্জরিত মনকে একটু স্থির করিবেন, না দেখেন যে আহুতির জন্য আলাদা করিয়া তোলা যে ঘিটুকু তাকে ছিল তাহার সবটাই একেবারে নষ্ট হইয়াছে। তারপর প্রায় আধ ঘন্টা ধরিয়া মুখুজ্জে বাড়ির অন্তর্মহলে একটা রীতিমতো কবির লড়াই চলিতে লাগিল। মুখুজ্জে মহাশয়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপ্রতিভ হইলা সামলাইয়া লইল। এমন সব কথায় শ্বশুরকে এরপর জবাব দিতে লাগিল যাহা একজন 18 বৎসর বয়স্কা তরুণীর মুখে একেবারেই সাজে না। পক্ষান্তরে কোর্টে বিপক্ষের উকিলের অপমানে ও ঘরে আসিয়া পুত্রবধূর নিকট অপমানে ক্ষিপ্ত প্রায় রামতনু মুখুজ্জে পুত্রবধূর পিতৃকুল ও তাহার পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় প্রবৃত্ত হইয়া এমন সব দুরূহ পারিভাষিক শব্দের ব্যবহার করিতে লাগিলেন যে বোধ হয় বিদ্যাসাগর মহাশয়েরও ডুবালে গল্প উল্লেখিত কুলাদর্শন বিদ্যা অধ্যয়ন না করিলে সেসব বোঝা একেবারেই অসম্ভব। এমন সময় মুখুজ্জে মহাশয়ের ছেলে কিশোরী বাড়ি আসিল। তাহার বয়স 25-26 হইবে। বেশি লেখাপড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারি কাছারিতে 9 টাকা বেতনের মুহুরিগিরি করিত। কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে আলো দেওয়া হয় নাই।
অন্ধকারে জামা কাপড় ছাড়িয়া সে বাহিরে হাত পা ধুইতে গেল। তারপরে ঘরে ঢুকিয়া শুনিল, ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তাহার সম্মুখের বাতাসকে সম্বোধন করিয়া বলিতেছে যে এ সংসারে থাকিয়া সংসার করা তাহার শক্তিতে আর কুলাইবে না, অতএব কাল সকালেই যেন গরুর গাড়ি ডাকাইয়া তাহাকে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়া হয়। কিশোরী সে কথায় কোনো বিশেষ জবাব দিল না। লণ্ঠন জ্বালিয়ে বাঁশের লাঠিগাছা ঘরের কোণ হইতে বাহির করিয়া চলিয়া গেল। ওপাড়ায় রায়বাড়িতে চণ্ডী মণ্ডপে গ্রামের নিষ্কর্মা যুবক দিকে যাত্রা আখড়ায় ও রিহার্সাল চলিত। সেইখানে অনেকক্ষণ কাটাইয়া অনেক রাত্রে বাড়ি ফিরিয়া আসা তাহার নিত্যকর্মের ভিতরেই ছিল। রামতনু মুখুজ্জে মহাশয় অনেকক্ষণ বাহিরের ঘরে কাটাইলেন। প্রতিবেশী হরি রায় তাহাকে রামতনু জানাইলেন যে তিনি খুব শীঘ্রই কাশী যাইতেছেন, কারণ আর এ বয়সে ইত্যাদি ইত্যাদি। তাহার এই বানপ্রস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য দায়ী একমাত্র তাহার পুত্রবধূ সুশীলা। সুশীলা সকাল নাই সন্ধ্যা নাই একটা কিছু না বাঁধাইয়া থাকিতে পারে না। সে অত্যন্ত আনাড়ি, কোনো কাজই গুছাইয়া করিতে পারে না, অথচ দোষ দেখাইতে যাইলেই খেপিয়া যায়। তাহার জন্য রামতনু মুখুজ্জের বাড়িতে কাকচিল বসিবার উপায় নাই। শ্বশুর শাশুড়িকে সে হঠাৎ আঁটিয়া উঠিতে পারে না বটে, কিন্তু এজন্য তাহার চেষ্টায় ত্রুটি দেখা যায় না। অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরিয়া আসিয়া দেখিল তাহার ঘরে খাবার ঢাকা আছে এবং স্ত্রী ঘুমাইতেছে। খাবারের ঢাকা খুলিয়া আহারাদি শেষ করিয়া সে শুইতে গিয়া দেখিল স্ত্রী ঘুম ঘুম চোখে বিছানার ওপর উঠিয়া বসিয়াছে। স্বামীকে দেখিয়া একটু অপ্রতিভের সুরে বলিল, কখন এলে? তা আমায় একটু ডাকলে না কেন? কিশোরী বলল, আর ডেকে কি হবে, আমার কি আর হাত পা নাই? নিয়ে নিচ্ছি। হঠাৎ তাহার স্ত্রী রাগিয়া উঠিল, নিতে জানো তো জানো, কাল থেকে আমার এখানে আর বনবে না, বুঝেছ? এই যেন হয়েছে শত্রুপুরীর মধ্যে বাস। বাড়ির শুদ্ধ লোক আমার পেছনে এমন করে লেগেছে, তার চেয়ে বরং কান্নায় ফুলিয়া সে বালিশের উপর মুখ গুজিল। কিশোরী দেখিল স্ত্রী রাত দুপুরের সময় গায়ে পড়িয়া ঝগড়া করিয়া একটা বিভ্রাট বাঁধাইয়া তোলে বুঝি। এরকম করিয়া আর সংসার করা চলে না। ভাত ঢাকা ছিল, খুলিয়া লইয়া খাইয়াছে। ইহাতে যদি স্ত্রী চটিয়া যায় তাহা হইলে আর পারা যায় না বাপু। কিছু না, এ একটা ছল। এই সামান্য সূত্র ধরিয়া এখনই সে একটা রাম রাবণের যুদ্ধ বাঁধাইয়া তুলিবে। কিশোরী বলিল, যা খুশি কালকে করো, এখন একটু ঘুমাতে দাও। ঘুমাচ্ছিলে বলেই তো ডাকিনি, এই তো আমার অপরাধ। তা বেশ, কাল থেকে ওঠাবো, চুলের নড়া ধরে ওঠাবো। সুশীলা কোনো কথাও বলল না, মুখও তুলল না, বালিশে মুখ গুজিয়া পড়িয়া রহিল। পরদিন সকালে উঠিয়া রামতনু মুখুজ্জে শুনিলেন চৌধুরীরা খবর পাঠাইয়াছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হইবে। যাইবার সময় তিনি বলিলেন, ও বৌমা, একটু সকাল সকাল কাল ভাত দিও, কোর্টে যেতে হবে। বেলা 9টার সময় ফিরিয়া আসিয়া দেখিলেন সুশীলা স্নান করিয়া আসিয়া রৌদ্রে কাপড় মিলিয়া দিতেছে। গৃহিণী মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসিয়া রাঁধিতেছেন। স্বামীকে দেখিয়া মোক্ষদা চৌকিদার হাঁকার সুরে বলিতে লাগিলেন, হয় আমি একদিকে বেরিয়ে যাই, না হয় বাপু এর একটা বিহিত করো। সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে দিয়ে বেড়াচ্ছে, বলছি ও বৌমা, দুটো ভাত চড়িয়ে দাও, ওগো যা হোক দুটো কিছু রাঁধো, হাতে পায়ে ধরতে বাকি রেখেছি। কার কথা কে শোনে? এই বেলা দুপুরের সময় রানী এলেন নে। সুশীলা রক হইতে সমান গলায় উত্তর দিল, মাইনে করা দাসী নয়, আমি যখন পারবো রান্না চড়াবো। সকাল থেকে বসে আছি নাকি? হ্যাঁ, এত খাটুনি সেরে আবার 8টার মধ্যে ভাত দেব? শরীর তো আর নয় আমার মানুষের। যার না চলবে সে নিজে রেঁধে নিক। এ কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরের দাওয়ায় আসিয়া নটরাজ শিবের তাণ্ডব নর্তনের একটা আধুনিক সংস্করণ শুরু করিতে যাইতেছিল। একটা ঘটনায় তাহা বন্ধ হইয়া গেল। একটা 10-12 বৎসরের ছেলে, রংটা বড়ই কালো, ম্যালেরিয়ায় শরীর জীর্ণ শীর্ণ,
পরনে অতি ময়লা এক গামছা, শীতের দিনই তাহার গায়ে কিচ্ছুটি নাই। হাতে ছোট একটা বাখারির ছড়ি লইয়া বাড়ির মধ্যে ঢুকিল। ছেলেটি পাশের গ্রামের আতর আলী ঘরামির ছেলে। গত বৎসর তার বাপ মারা গিয়েছে। দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া আর তার কেউ নেই। অবস্থা খুবই খারাপ, সব দিন খাওয়া জোটে না। ছেলেটা পিঠে ছড়ি বাজাইয়া হাপু গাহিয়া মা ও বন্ধুটিকে প্রতিপালন করে। সে এই গ্রামে প্রায় সব বাড়িতেই আসিত, কিন্তু মুকুজ্জেদের বাড়ি আর কখনো আসে নাই। তাহার একটা কারণ এই যে দানশীলতার জন্য রামতনু মুকুজ্জে গ্রামের মধ্যে অউত প্রসিদ্ধ ছিলেন না। ছেলেটি উঠানে দাঁড়াইয়া বগল বাজাইয়া নানা রূপ সুর করিয়া উচ্চস্বরে হাপু গাহিতে লাগিল। সঙ্গে সঙ্গে পিঠে জোর করিয়া লাঠির বাড়ি মারিতে লাগিল। তিনটি নেহাত গো বেচারি সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তা ধস্তি করিয়া রামতনু মুকুজ্জের মেজাজ ভালো ছিল না। ফিরিয়া চাহিয়া দেখিয়া মুখ খিচাইয়া বলিলেন, থাম থাম, ওসব রাখ, এখন এসব দেখবো না, যা অন্য বাড়ি যা, দেখ, যা যা বেরো। সুশীলা কাপড় মিলিয়া দিতে দিতে অবাক হইয়া হাপু গাওয়া দেখিতেছিল। ছেলেটি সংকুচিত হইয়া বাহিরে যাইতেই সে তাড়াতাড়ি বাহিরের রকে গিয়া তাহাকে ডাকিল, বলিল, শোন, তোর বাড়ি কোথায় রে? হরিশপুর মা ঠাকুরন। তোর বাড়িতে কে আছে? আর মোর বাপ মারা গিয়েছে 8 বছর মা ঠাকুরন। মোদের আর কেউ নাই, মুই বড়, ছোট 2 বোন আছে। তাই বুঝি তুই হাপু গাস? হ্যাঁ রে, এতে চলে। রামতনুর ধমক খাইয়া ছেলে মানুষ অত্যন্ত দমিয়া গিয়াছিল। সুশীলার কথার ভেতর সহানুভূতির সুর চিনিয়া লইয়া হঠাৎ তাহার কান্না আসিল। চোখের জল হু হু করিয়া পড়িতেই ম্যালেরিয়া শীর্ণ হাতটি তুলিয়া চোখ মুছিয়া বলিল, না মা ঠাকুরন, চলে না, এসব লোকে আর দেখতেই চায় না। মুই যদি ভালো গান গাইতে পারতাম তো যাত্রা দলে যেতাম। বড় কষ্ট মোদের সংসারে এই শীতে মা ঠাকুরন। সুশীলা বাধা দিয়ে বলিল, দাঁড়া, আমি আসছি। ঘরের মধ্যে ঢুকিয়া কান্নার বেগ অতি কষ্টে সামলাইয়া চাহিয়া দেখিল আল্লায় একখানা নতুন মোটা বিছানার চাদর ঝুলিতেছে। হাতের গোড়ায় সেইখানা পাইয়া টানিয়া লইল। তারপর জানলা দিয়া বাড়ির মধ্যে চাহিয়া দেখিল এবং চাদরখানা তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়া চুপি চুপি বলিল, এইখানা নিয়ে যা, এতে শীত বেশ কাটবে। কাটবে না? খুব মোটা, শিগগিরি যা, লুকিয়ে নিয়ে যা, কেউ যেন না দেখে। ছেলেটা চাদর হাতে হতবুদ্ধি হইয়া ইতস্তত করিতেছে দেখিয়া সুশীলা বলিল, ওরে, এক্ষুনি কে এসে পড়বে, শিগগিরি যা। ছেলেটাকে বিদায় দিয়া সুশীলা ভিতর বাড়িতে ঢুকিয়া দেখিল শ্বশুর আহার করিতে বসিয়াছে। ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হয়ে গেছিল। সে গিয়া রান্নাঘরে ঢুকিয়া কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞাসা করিল, আপনাকে কিছু দেব বাবা? মুখ্যদা ঝংকার দিয়া উঠিল, তোমাকে আর কিছু দিতে হবে না, যে মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। নাও, এখন পারো তো এদিকে এসো, একবার হাঁড়িটা দেখো, নয়তো বলো নিজে মরি বাঁচি একরকম করে সাঙ্গ করে তুলি আর কি। রামতনু কোনো কথাই বলিলেন না, আপন মনে খাইয়া উঠিয়া চলিয়া গেলেন। এইসব ব্যাপারেই সুশীলা অত্যন্ত চটিয়া যাইত। রামতনু পুত্রবধূর নিকট কোনো জিনিস চাহিয়া খাইলে তাহার রাগ গলিয়া জল হইয়া যেত, কিন্তু লোকে তাহাকে জব্দ করিতেছে বা অপমান করিবার ফন্দি খুঁজিতেছে, এটা ভাবিলে তাহার আর কাণ্ডজ্ঞান থাকিত না। সেও কোমর বাঁধিয়া রণে আগুয়ান হইত, সেই বা ছাড়িবে কেন? 2 মাস পরে, ফাল্গুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়িয়াছে। কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরিতেছে। বাড়িতে যে আহার সেটা করে সে ঘরে ঘুমাইতে গেল। সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল সুশীলা ঘরের মেঝে বসিয়া একখানা চিঠি লিখিতেছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করিল, কাকে চিঠি লেখা হচ্ছে?
সুশীলা চিঠির কাগজখানা তাড়াতাড়ি আঁচল দিয়া চাপিয়া স্বামীর দিকে ফিরিয়া একটু দুষ্টুমি হাসি হাসিল। বলিল, বলবো কেন? থাক না বলো, যদি পারো তো ভাত দাও, রাত কম হয়নি, আবার সকাল থেকেই খাটুনি আরম্ভ হবে। সুশীলা ভেবেছিল স্বামী আসিয়া সে কি লিখিতেছে দেখিবার জন্য পীড়াপিড়ি করবে। প্রকৃতপক্ষে সে চিঠি কাহাকেও লিখিতেছিল না, স্বামীকে কথা বলাইবার এ তার একটা পুরনো কৌশল মাত্র। অনেকদিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শুনে নাই। তাহার নারী হৃদয় ইহার জন্য তৃষিত ছিল, এবং ইহারই জন্য সে ঘুমে ঢুলিলেও এই সামান্য ফাঁদটি পাতিয়া বসিয়াছিল। কিন্তু কিশোরী ফাঁদে পা দেওয়া দূরে থাকুক, সেদিকে ঘেঁষিলেও না, তা দেখিয়া সুশীলা বড় নিরুৎসাহ হইয়া পড়িল। কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িয়া দিল। এক প্রকার চুপচাপ অবস্থাতেই আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা আশ্রয় করিব এবং নিজের আহারাদি করিয়া শুইতে গিয়া দেখিল কিশোরী তখনও ঘুমায় নাই, গরমে এপাশ ওপাশ করিতেছে। আশায় বুক বাঁধিয়া সে আবার দ্বিতীয় ফাঁদটি পাতিল। সুশীলা বলিল, একটা গল্প বলো না, অনেকদিন তো বলনি, বলবে লক্ষ্মীটি? বিবাহের প্রথম প্রথম কিশোরী তাহার কিশোরী স্ত্রীর নিকট বটতলার আরব্য উপন্যাস হইতে নানা গল্প বলিত। রাত্রির পর রাত্রি তখন এসব গল্প শুনিয়া সুশীলা মুগ্ধ হইয়া যাইত। জনহীন দেশের মধ্যে, যেখানে শুধু জিন পরীদের জগৎ, খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা হইতে মণি মুক্তা উৎক্ষিপ্ত হইতেছে, পথহীন দুরন্ত মরুপ্রান্তের মৃত্যু যেখানে শিকার সন্ধানে ওত পাতিয়া বসিয়া আছে, সমুদ্রের ঝড় তরুণ শাহজাদা গণের দৈত্য সংকুল অরণ্যের মাঝখান দিয়ে নির্ভীক শিকার যাত্রা, এসব শুনিতে শুনিতে তাহার গা শিহরিয়া উঠিত। ঘুম ভাঙিলে ঘরের মধ্যে অর্ধরাত্রির অন্ধকার বিকটাকার জিন দেহের ভিড়ে ভরিয়া গিয়াছে মনে করিয়া ভয়ে সে স্বামীকে জড়িয়া ধরিত। প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করিতে গিয়া অজ্ঞাত সারে সে নিজের স্বামীকেই যাত্রার দলে রাজার পোশাক পরাইয়া দূর দেশে বিপদের মুখে পাঠাইত। শাহজাদাগণের দুঃখে নিজের স্বামীর উপর তার সহানুভূতিতে চোখে জল আসিত। এই রকম গল্প শুনিতে শুনিতেই অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পকারের উপর প্রয়োগ করিয়া সে স্বামীকে প্রথম ভালোবাসে। সে আজ 5-6 বৎসরের কথা, কিন্তু সুশীলার এখনো যেন সে ঘোর কাটেনি। কিশোরী স্ত্রীর কথা উড়াইয়া দিয়া বলিল, হ্যাঁ, এখন গল্প বলবো, সমস্ত দিন খেটে খুটে এলাম, এখন রাত দুপুরে বক বক করি আর কি। তোমাদের কি, বাড়ি বসে বসে সব পোষায়। অন্য মেয়ে হইলে হয়তো চুপ করিয়া যাইত। সুশীলার মেজাজ ছিল একটু একগুঁয়ে। সে আবার বলিল, তা হোক, একটা বলো, রাত এখনো তো বেশি নয়। না, বেশি নয়, তোমার তো রাত কম বেশির জ্ঞান কত, নাও চুপচাপ শুয়ে পড়ো এখন। সুশীলা এবার জিদ ধরিল, বলো না একটা, লক্ষ্মীটি, ছোট দেখেই না হয় বলো, এত করে বলছি, একটা কথা রাখতে পারো না? কিশোরী বিরক্ত হইয়া বলিল, আহ, এ তো বড় জ্বালা হলো, রাতেও একটু ঘুমোবার জ নেই, সমস্ত দিন তো গলা বাজিতেই বাড়ি সরগরম রাখবে, রাত্রিটাও একটু শান্তি নেই। এইটাই ছিল সুশীলার ব্যথার স্থান। স্বামীর মুখে কথা শুনিয়া সে খেপিয়া গেল। বেশ করি গলাবাজি করি, তাতে অসুবিধে হয় আমাকে পাঠিয়ে দাও এখান থেকে। রাত দুপুর করলে কে? নিজে আসবেন রাত দুপুরের সময় আড্ডা দিয়ে। কে এত রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে? নিজেরই দেহ, পরের আর দেহ না। খেটে খুটে এসে একেবারে রাজা করেছেন আর কি, নিজেরই খাটুনি কেবল। কিশোরী ঘুমাইবার চেষ্টা করিতেছিল। স্ত্রীর উত্তরোত্তর চড়া সুরে তাহার ধৈর্যচ্যুতি ঘটিল। উঠিয়া বসিয়া প্রথমে সে স্ত্রীর পিঠে সজোরে ঘা কত পাখার বাঁট বসাইল। তাহার পর তাহার চুলের মুঠি ধরিয়া বিছানার অপর হইতে নামাইয়া ধাক্কা মারিয়া ঘরের বাহির করিয়া দিল। বলিল, বেরো, বেরো ঘর থেকে, আপদ দূর হ, রাত দুপুরেও একটু শান্তি নেই, যা বেরো, যেখানে খুশি যা।
ঘরের আলোর কাছে আসিয়া কিশোরী দেখিল স্ত্রী দুই হাতের নখ দিয়া আঁচড়াইয়া তাহার হাতের আঙুলগুলিতে রক্তপাত করিয়া দিয়াছে। ইরানী শাহজাদাগণের নজির না থাকিলেও কিশোরীর মধ্যে মধ্যে দুরন্ত স্ত্রীর প্রতি এইরূপ ঔষধি প্রয়োগ করিয়া থাকেন। শেষ রাত্রে একাদশী জ্যোৎস্নায় চারিদিক যখন ফুলের পাপড়ির মতো সাদা, ভোর রাত্রের বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি, সুশীলা তখন ঘরের দোরের বাহিরে আঁচল পাতিয়া অকাতরে ঘুমাইতেছিল। সকাল হইলে যে যার কাজে মন দিল। মোক্ষদা বলিলেন, বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদের যেতে বলেছে, সকাল সকাল সেরে নাও। এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক। ইহারাই গ্রামের জমিদার এবং ইহাদের জমি জমা সংক্রান্ত মকদ্দমার তদবির ও সাহায্য করিয়া রামতনু অন্য সংস্থান করিতেন। বেলা 10টার মধ্যে আহারাদি শেষ করিয়া ভালো কাপড় পরিয়া সকলে নৌকায় উঠিল। 2 ঘন্টার পথ। চৌধুরী বাড়িতে কলকাতা হইতে একটা বউ আসিয়াছে। তাহার স্বামী বড়লোকের ছেলে, MA পাশ করিয়া বছর 2 হইল ডেপুটিগিরির চাকরি পাইয়াছে। বউটি কলকাতার মেয়ে। চৌধুরীদের সহিত তাহার স্বামীর কিরকম সম্পর্ক আছে এই জন্য চৌধুরী গৃহিণীর রাস পূর্ণিমার সময় তাহাকে আনিয়াছিলেন। ইতিপূর্বে সে কখনো পাড়াগাঁয়ে আসে নাই। নৌকায় খানিকটা বসিয়া থাকিবার পর বউটি দেখিল নীলাম্বরী কাপড় পরনে তাহারই সমবয়সী আরেকটি বউ নৌকায় উঠিল। নৌকা ছাড়িয়া দিল। নৌকায় সমবয়সী সঙ্গিনী পাইয়া কলিকাতার বউটি খুব সন্তুষ্ট হইলেও প্রথম আলাপ করিতে বাঁধো বাঁধো ঠেকিতে লাগিল। সঙ্গিনীর কাপড় চোপড় পরিবার অগোছালো ধরন দেখিয়া বউটি বুঝিয়াছিল তাহার সঙ্গিনী নিতান্ত পাড়া গাঁয়ের মেয়ে, অবস্থাও খুব ভালো নয়। নৌকার ওধারে চৌধুরী গৃহিণী মোক্ষদার সহিত সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করিয়াছেন তাহারই বিস্তৃত বড় মানুষী ফর্দ আবৃত্তি করিতেছিলেন। নৌকায় কোনো পরিচিতা মেয়েও নাই। কাজেই বউটি অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। বউটি লেখাপড়া জানিত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু কিছু রাখিত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষী চালের কথাবার্তায় সে বড় বিরক্ত হইয়া উঠিল। খানিকক্ষণ বসিয়া থাকিবার পর সে লক্ষ্য করিল তাহার সঙ্গিনী ঘোমটার ভিতর হইতে কালো কালো ডাগুর চোখে তাহার দিকে সকৌতুকে চাহিতেছেন। বউটির হাসি পাইল। জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি ভাই? সুশীলা সন্দিগ্ধ সুরে বলিল, শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখিয়া বউটির খুব হাসি পাইতে লাগিল। সে বলিল, অত ঘোমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তো আর কেউই এদিকে নেই। এসো এসো এদিকে, ঘোমটা খোলো, একটু গল্প করি। এই কথা বলিয়া বউটি নিজেই সুশীলার ঘোমটা খুলিয়া দিল। সুশীলার সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুগ্ধ হইয়া গেল। রং যদিও ততটা ফর্সা নয়, কিন্তু কালোর ওপর অত শ্রী সে কখনো দেখে নাই। নদীর ধারের সরস শতস চিক্কন শ্যাম কলমি লতারি মতন একটা সবুজ লাবণ্য যেন সারা মুখময় মাখানো। মুখখানি দেখিয়াই সে নিরাভরণ পাড়া গেয়ে মেয়েটিকে ভালোবাসিয়া ফেলিল। জিজ্ঞাসা করিল, উনি যে বসে আছেন কে ভাই, শাশুড়ি? হ্যাঁ। এসো, আর একটু সরে এসো ভাই, দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই। তোমার বাপের বাড়ি কোথায় ভাই? সুশীলার ভয় কাটিয়া যাইতেছিল। সে বলিল, সে হলো সিমলে। কোন সিমলে? কলকাতা সিমলে? কলকাতায় সিমলে আছে নাকি? কই, তাহা তো সুশীলা কোনোদিনই শোনেনি। সে বলিল, আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, 5-6 ক্রস পথ, গরুর গাড়ি করে যেতে হয়। নৌকার ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত, বুনো গাছপালা দেখিয়া বউটি খুব খুশি। এসব সে পূর্বে বড় দেখে নাই। আঙুল দিয়ে একটা মাছরাঙা পাখি দেখিয়া বলিল, বাহ, বড় সুন্দর তো। ওটা কি পাখি ভাই?
ওটা তো মাছরাঙা পাখি, কেন তুমি দেখোনি কখনো? বউটি বলিল, ভাই আমি কলকাতার বাইরে একদিন পাই রাখিনি। খুব ছেলেবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগরের বাগান বাড়িতে যাওয়ার কথা মনে আছে, তারপর এই আসছি। তুমি আমায় একটু দেখিয়ে নিয়ে চলো, ওটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখিল তাহার সঙ্গিনী আঙুল দিয়া নদীর ধারের একটি মৌরি ক্ষেত দেখাইতেছে। প্রথমটা সে সঙ্গিনী চোখ ঝলসানো রং, অদৃষ্টপূর্ব দামি সিল্কের শাড়ি, ব্লাউজ এবং চিকচিকে নেকলেসের বাহার দেখিয়া সে ভয় অনুভব করিতেছিল। তাহার অজ্ঞতা দেখিয়া সুশীলার এবার ভয় কাটিয়া অজ্ঞ সঙ্গিনীর ওপর একটু স্নেহ আসিল। কলকাতায় মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত এইসব সামান্য জিনিসও নাই নাকি? সুশীলা হাসিয়া বলিল, তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই? ও তো মৌরির ক্ষেত। কেন, আমাদের বাপের বাড়ির গায়ে কত মৌরির ক্ষেত আছে। মৌরির শাক কখনো খাওনি? কলকাতায় বুঝি নেই? কলকাতার বউটি বুঝাইয়া দিল যে কলকাতার অতীত ইতিহাসের খবর সে রাখে না, বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত প্রভৃতি থাকা সম্ভবপর নয়, তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না। ঘণ্টা খানেক পরে যখন নৌকা শিবতলার ঘাটে গিয়া লাগিল, তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হইয়া গিয়াছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জাগিয়া উঠিল। সেটা সে অনবরত চাপিবার চেষ্টা করে, তবু কি জানি কেন সেটা ফাঁক পাইলেই মাথা তোলে। প্রথম বিবাহের পর তাহার স্বামীও তো তাহাকে কত আদর করিত, রাতে ঘুমাইতে না দিয়া নানা গল্পে ভুলাইয়া জাগাইয়া রাখিত। সুশীলা পান খাইতে চাহিত না বলিয়া কত সাধ্য সাধনা করিয়া পান মুখে তুলিয়া দিত। সেই স্বামী তাহার কেন এমন হইল? তাহার বুকটার মধ্যে কেমন হু হু করিয়া উঠিল। দুজনে তাহারা খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিক ওদিক বেড়াইল। কি সুন্দর দেখায় চারিদিক, নীল আকাশ, সবুজ মাঠের ওপর কেমন উপুর হইয়া আছে। ও মা, পানকৌড়ির ঝাঁক চরের উপর বসিয়া কেমন জিমায়। কলকাতার বউটি বলিল, এসো ভাই, আমরা কিছু একটা পাতাই, কেমন? সুশীলা খুশি হইয়া বলিল, খুব ভালো ভাই, কি পাতাবো বলো? এক কাজ করি, এসো, আস্তে আস্তে তো নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম, এসো আমরা দুজনে তাই পাতাই, কেমন? সুশীলা আহ্লাদের সঙ্গে এই প্রস্তাবে সম্মতি দিল। নদী হইতে অঞ্জলি করিয়া জল তুলিয়া তাহারা মৌরি ফুল পাতাইল। এমন সময় মোক্ষদা ডাকিলেন, বৌমারা এদিকে এসো। তাহারা গিয়া দেখিল গাছতলায় অনেক লোক। সেদিন পুজো দিতে অনেক লোক আসিয়াছিল। প্রকাণ্ড বট গাছ, তাহার তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা হইতে একটু দূরে এক বুড়ি নানান ঔষধ বিক্রি করিতেছে। সুশীলা ও তাহার সঙ্গিনী সেখানে গিয়া জিজ্ঞাসা করিলেন এবং জানিল রোগ সারা, ছেলে হওয়া ইত্যাদি শুরু করিয়া সকল রকমের ঔষধি আছে। গরু হারাইলে গরু খুঁজিয়া দেওয়া সবই। মেয়েরা সেখানে ভিড় করিয়া দাঁড়িয়া ওষুধ কিনিতেছে। সুশীলার সঙ্গিনী হাসিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তাহাকে সেখান হইতে মন্দিরের দিকে লইয়া চলিল। বলিল, চলো মৌরি ফুল দেখি গে কেমন পুজো হচ্ছে। একটুখানি মন্দিরে দাঁড়াইয়া সুশীলা একটু ছুতো করিয়া সেখান হইতে বাহিরে আসিল। ওষুধ বেচা বুড়ির নিকট দাঁড়াইল। সেখানে তখন কেহ নাই। বুড়ি বলিল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল। বুড়ি বলিল, আর বলতে হবে না মা ঠাকুরন, তা তোমার তো এখনো ছেলে পিলে হওয়ার বয়স যায়নি, ও বয়সে অনেকের। সুশীলা সলজ্জভাবে বলিল, তা না। বুড়ি বলিল, এবার বুঝলাম মা ঠাকুরন, তা যদি হয় তাহলে তোমার স্বামীর বার মুখ টান আছে, একটা ওষুধ দিয়ে নিয়ে যাও, কমাসের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ওরকম কত হয় মা ঠাকুরন? বুড়ি একটা শিকড় তুলিয়া বলিল, এই নাও, বেটে খাইয়ে দিও, যেন কেউ টের না পায়। টের পেলে আর ফল হবে না, 8 আনা লাগবে। স্বামীর বারমুখ টান আছে এ কথা শুনিয়া সুশীলা খুব দমিয়া গেল।
তাহার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল। আজকের দিনে জিনিসটা নিয়ে এসেছিল সে কিছু কিনবে বলে। শাশুড়িকে লুকাইয়াই আনিয়াছিল। বাড়ির বার হওয়া তো বড় একটা ঘটে না, কাজেই এটা তাহার পক্ষে একটা উৎসবেরই দিন। আধুলিটা শাশুড়িকে লুকাইয়া আনিবার কারণ এই যে মোক্ষদা ঠাকুরন জানিতে পারিলে ইহা এতক্ষণ তাহার আঁচলে আর থাকিত না। সুশীলা আঁচল হইতে আধুলিটি খুলিয়া বুড়িকে দিল এবং খাওয়াইবার প্রণালী জানিয়া লইয়া শিকড়টি কাপড়ের মধ্যে গোপনে বাঁধিয়া লইল। পুজো দেওয়া সাঙ্গ হইয়া গেল। সকালে আবার আসিয়া নৌকোয় উঠিল। গ্রামের ঘাটের কাছাকাছি আসিলে সুশীলা বলিল, ভাই তুমি এখন আর কতদিন আছো? না ভাই, বেশি দিন না, আমি কাল কি পরশু চলে যাব। তা হলেও তোমায় ভুলবো না মৌরি ফুল, তোমার মুখখানা আমার মনে থাকবে ভাই। চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগাঁয়ে এসে তোমায় কুড়িয়ে পেলাম, তোমায় কখনো ভুলবো না। সুশীলার চোখে জল আসিল। এত মিষ্টি কথা তাহাকে কে বলে? সে কেবল শুনিয়া আসিতেছে যে সে দুষ্টু, একগুঁয়ে ঝগড়াটে। তাহার হাতে একটা সোনার আংটি ছিল, ইহা তাহার মায়ের দেওয়া আংটি। বিবাহের পর প্রথম তাহার মা তাহার হাতে এটি পরাইয়া দিয়াছিলেন। সেটি হাত হইতে খুলিয়া সে সঙ্গিনীর হাত ধরিয়া বলিল, দেখি ভাই তোমার আঙুল, তুমি হলে মৌরি ফুল, তোমায় খাওয়াবার কথা, কাপড় দেওয়ার কথা। এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলাম। তবু তো তুমি এটা দেখে গরিব মৌরি ফুলকে ভুলে যাবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পরাইয়া দিতে গেল। বউটি চট করিয়া হাত টানিয়া লইয়া বলিল, দূর পাগল, না ভাই, এ রাখো, তোমার মায়ের দেওয়া আংটি, এ কেন আমায় দিতে যাবে? না ভাই। সুশীলা জোর করিতে গেল, হোক ভাই, দেখি মায়ের দেওয়া বলেই কি। বউটি বলিল, দূর, না ভাই, ওসব রাখো, সে বরং। সুশীলা খুব হতাশ হইল। মুখটি তাহার অন্ধকার হইয়া গেল। সে চুপ করিয়া বসিয়া রহিল। গ্রামের ঘাটে নৌকা লাগিল। বউটি সুশীলার হাত ধরিয়া বলিল, পায়ে পড়ি ভাই মৌরি ফুল, রাগ করো না। আচ্ছা, কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে বলো? আচ্ছা, তুমি যদি দিতেই চাও, এই পুজোর সময় আসবো, অন্য কিছু বরং দিও, একদিন না হয় খাইও। আংটি কেন দেবে ভাই? আর আমায় ভুলবে না তো ভাই? সুশীলা ব্যগ্রভাবে বলিল, তোমায় ভুলবো না ভাই মৌরি ফুল, কখনো না। তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটে বোন ছিলে ভাই, আমার মৌরি ফুল। তারপর সে একটু আনাড়ি ধরনের হাসিয়া উঠিল। কেমন সুন্দর কথাটা না? মৌরি ফুল, মৌরি ফুল, মৌরি ফুল, তুমি যে হলে আমার নদীর ধারের মৌরি ফুল, তোমায় কি ভুলতে পারি? কথা শেষ না করিয়াই সে দু হাতে সঙ্গিনীর গলা জড়াইয়া ধরিল। সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটো জলে ভরিয়া গেল। কলিকাতার বউ এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারবার সস্নেহে চুম্বন করিল। তারপর দুজনেই চোখের জলের ঝাপসা দৃষ্টি লইয়া দুজনের কাছে বিদায় লইল। দিন কত কাটিয়া গেল। কিশোরী বাটি নাই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়াছে। ফিরিতে দু একদিন দেরি হইবে। মোক্ষদা সকালে উঠিয়া জমিদার গৃহিণীর আহ্বানে তাহার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন। যাইবার সময় বলিয়া গেলেন, বৌমা, আমার ফেরবার কোনো ঠিক নেই, আজ রান্না বান্না করে রেখো, আমি আজ আর কিচ্ছু দেখতে পারবো না। চৌধুরী বাড়ির কাজ কখন মেটে কিন্তু বলা যায় না। একথা মোক্ষদা না বলিলেও চলিত, কারণ ভোরে উঠিয়া বাসন মাজা, জল তোলা হইতে আরম্ভ করিয়া এ সংসারের সমস্ত কাজের ভারী ছিল সুশীলার ওপর। এ সংসারে কিশোরীর বিবাহের পর কোনো দিন ঝি চাকর প্রবেশ করে নাই, যদিও পূর্বে বাড়িতে বরাবরই একজন করিয়া ঝি থাকিত। সুশীলার খাটুনিতে কিন্তু কোনো ক্লান্তি ছিল না, খাটিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকিত তখন সমস্ত দিন নীরবে ভূতের মতন খাটিয়াও সে বিরক্ত হইত না। শাশুড়ি চলিয়া গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়া দেখিল একখানিও কাঠ নাই। কাঠ
অনেক দিনই ফুরিয়া গিয়াছে। এ কথা সুশীলা বহুবার শ্বশুরকে জানাইয়াছে। রামতনু মাঝে মধ্যে মজুর ডাকাইয়া কাঠ কাটাইয়া লইতেন। এবার কিন্তু অনেক দিন হইল তিনি আর এদিকে দৃষ্টি দেন নাই। কিশোরীর দোষ নাই, কেননা সে বড় একটা বাড়িতে থাকিত না, সংসারের সংবাদ তেমন রাখিতও না। আসল কথা হইতেছে যে রান্নাঘরের পিছনে খিড়কির বাহিরে অনেক শুকনা বাঁশ ও ডালপালা পড়িয়া আছে। সুশীলা রান্না চড়িবার পূর্বে বা রান্না করিতে করিতে প্রয়োজন মতো এগুলো দা দিয়া কাটিয়া লইয়া কাজ চালাইত। রামতনু দেখিলেন কাজ যখন চলিয়া যাইতেছে তখন কেন অনর্থ কাঠ কাটাইবার লোক ডাকাইয়া আনিলেই এখনই টাকা খরচ। পুত্রবধূ বকিতেছে বকুক, কারণ বকুনই উহার স্বভাব। কাঠ নাই দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল। এদিকে বাড়িতেও এমন কেহ নাই যাহাকে বকিয়া গায়ের ঝাল মিটায়। কাজেই সে আপন মনে চিৎকার করিতে লাগিল, পারবো না, রোজ রোজ এমন করে সংসার করা আমায় দিয়ে আর উঠবে না। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই কাঠ নেই, এদিকে রান্নার বেলা ঠিক আছেন সব, তার একটু এদিক ওদিক হওয়ার জো নেই। কি দিয়ে রাঁধবে? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবো নাকি? রোজ কাঠ কাটো, কেটে রাঁধো, অত সুখে আমার কাজ নাই। থাকলো হাঁড়ি পড়ে, যিনি যখন আসবেন তিনি তখন নেবেন রেঁধে। রাঁধিবার কোনো আয়োজনই করিল না। খানিকটা বসিয়া বসিয়া তাহার মনে হইল অতক্ষণ মশলাগুলো বাটিয়া রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য অনেক দিনের মশলা একসঙ্গে বাটিয়া রাখিত। বেলা প্রায় 10টার সময় একটি অল্প বয়সী ফুটফুটে বউ, পরনে একখানা চেলির কাপড়, হাতে থাকিবার মধ্যে 2 গাছি শাঁখা, একটা বাটি হাতে লইয়া রান্নাঘরের দোরের কাছে ভয়ে ভয়ে উকি মারিয়া বলিল, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাটিতে বাটিতে মুখ তুলিয়া চাহিয়া বলিল, আয় আয় ছোট বউ আয়, ঘরের মধ্যে আয়, ঠাকুরন নেই। বউটি ঘরে ঢুকিয়া বলিল, এ কি দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি যে? সুশীলা মুখ ঘুরাইয়া বলিল, রান্না চড়াবো? হাঁড়ি খুঁড়ে ভেঙে ফেলিনি এই কত। বউটির চোখে ভয়ের চিহ্ন পরিস্ফুট হইল। সে বলিল, না দিদি, ওসব কিছু করো না, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নাইলে জানো তো কিরকম লোক সব। দেখবো সব, আজ কিরকম মজা দেখাবো। রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। কাঠ নেই বুঝি? আচ্ছা দাখানা দাও দিদি, আমি কেটে দিচ্ছি। তোর কি দায়, তুই দিবি? বস ঠান্ডা হয়ে, যাদের গরজ আছে তারা নিজের বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, দাও রান্নাটা চড়িয়ে, জানো তো ওরা। তুই বস দেখি ওখানে চুপ করে, দেখিস কেমন মজা। আজ 2 মাস ধরে রোজ কাঠ নেই, কথা কানে যায় না কারুর, আজ মজাটি টের পাওয়াবো। সুশীলার একগুয়েমিতে বউটি কিছু ভীত হইল, কারণ মজাতে কোন পক্ষ দেখিবে এ সম্বন্ধে তাহার একটু সন্দেহ ছিল। কিন্তু সাহস করিয়া আর কিছু বলিতে না পারিয়া সে চুপ করিয়া রহিল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ। পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও তিনি বছর 2 হইল ছেলের বিবাহ দিয়াছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরবস্থার সংসারে ছেলে মানুষ বউকে সংসার করিতে অত্যন্ত বেগ পাইতে হইত। সে সময়ে অসময়ে বাটি হাতে খুচি হাতে এ বাড়ি ও বাড়িতে হাত পাতিয়া তেলটা নুনটা লইয়া যাইত। চাউল না থাকিলে আঁচল করিয়া চাউল লইয়া যাইত, যা ধার বলিয়াই লইয়া যাইত। কখনো শোধ দিতে কিন্তু পারিত না, কখনো পারিবেও না। মোক্ষদা ঠাকুরনকে বউটি বড় ভয় করে। তিনি থাকিলে জিনিসপত্র তো দেনই না, যদিও বা দেন তাহা বহু মিষ্ট বাক্য বর্ষণ করিবার পর। তবুও বউটির আসিতেই হয়, কি করিবে, অভাব। সুশীলা তাহাকে মোক্ষদা ঠাকুরানের হাত হইতে বাঁচাইয়া গোপনে এটা ওটা যখন যাহা দরকার সাধ্য মতো সাহায্য করিত। সামান্য 1 বাটি তেল লইয়া গেলেও হুঁশিয়ার মোক্ষদার ঠাকুরন তাহা কখনো ভুলিতেন না।
গলা টিপিয়া কড়া ক্রান্তিতে তাহা আদায় করিয়া ছাড়িতেন। সুশীলা ছিল অগোছালো ও অন্য মনস্ক ধরনের মানুষ। সে ধার দিয়া কত শত মনে রাখিত না, বা সামান্য তেল নুন ধার দিয়া বিদায় করিবার কোনো চেষ্টাও করিত না। শোধ দিতে আসিলে অনেক সময় বলিত, ওই তুই আবার দিতে এলি কেন রে ভাই ছোট বউ, ওর আবার কি নেব আমি, যা ও নিয়ে যা। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকিয়া বউটির দিকে চাহিয়া বলিল, তারপর তোর রান্না বান্না? বউটি বাটিটা আঁচল দিয়া ঢাকিয়া রাখিয়াছিল, বাহির করিয়া কুণ্ঠিতভাবে বলিল, সেই দিনকার সেই তেল নিয়ে গেছিলাম না দিদি, তা আমাদের এখনো আনা হয়নি। আজ আর রাধিবার কোনো তেল নাই, একসঙ্গে দুদিনেরই দিয়ে যাব, সেই জন্য। সুশীলা বলিল, আচ্ছা নিয়ে আয় দেখি বাটটা, দেখি কি আছে। আমাদেরও বুঝি তেল আনা হয়নি রে। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু ওই কুণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢালিয়া দিল। বউটি চলিয়া যাইবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, লক্ষ্মীটি দিদি, দাও না রান্না চড়িয়ে। সুশীলা বলল, তুই পালা দেখি, আমি ওদের মজা দেখি আজ আর কিছুতেই ছাড়ছি নে। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরন আসিয়া শুনিয়া হইচই বাঁধাইয়া দিলেন। প্রকৃতই ইহাতে রাগ হইবার কথা। একটু পরে রামতনু আসিলেন। তিনি ব্যাপার দেখিয়া দালানে গিয়া আপন মনে তামাক টানিতে শুরু করিলেন। ঝগড়া ক্রমে খুব চড়াইয়া উঠিল। মোক্ষদা উচ্চস্বরে সুশীলার কুলজি গাহিতে লাগিলেন। সুশীলাও যে খুব শান্ত শিষ্টই এ অপবাদ তাহাকে শত্রুতেও দিতে পারিত না। কাজেই ব্যাপার যখন খুব বাঁধিয়া উঠিয়াছে, এমন সময় আবার কোথা হইতে কিশোরী আসিয়া হাজির হইল। যদিও আজ তাহার ফিরিবার কথা ছিল না, তবুও কাজ মিটিয়া যাওয়াতে সে আর সেখানে অপেক্ষা করে নাই। মোক্ষদা ছেলেকে পাইয়া হাঁক ডাক আরো বাড়াইয়া দিলেন। কিশোরী এত বেলায় বাড়ি আসিয়া এ অশান্তির মধ্যে পড়িয়া অত্যন্ত চটিয়া গেল। তাহার সমস্ত রাগ গিয়া পড়িল স্ত্রীর ওপর। হাতের গোড়ায় একখানা শুকনো চেলা কাঠ পড়িয়াছিল, সেইটি লইয়াই লাফাইয়া সে রান্নাঘরের দাওয়ায় উঠিল। সুশীলা তখনও বসিয়া বাটনা বাটিতেছিল। স্বামীকে শুকনো কাঠ হাতে লইয়া বীর দর্পে রান্নাঘরে লাফাইয়া উঠিতে দেখিয়া ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। আত্মরক্ষার অন্য কোনো উপায় না দেখিয়া হাত দুইটে তুলিয়া নিজের দেহ আড়াল করিবার চেষ্টা করিল। কিশোরী প্রথমত স্ত্রীর খোপা ধরিয়া এক হ্যাঁচকা টান দিয়া তাহাকে মাটিতে ফেলাইয়া দিল। তারপর তাহার পিঠে কয়েক ঘা চেলা কাঠের বাড়ি মারিয়া তাহার গলা ধরিয়া প্রথমে এক ধাক্কা মারিল রান্নাঘরের দাওয়ায়, এবং সেখান হইতে এক ধাক্কা দিল একেবারে উঠানে। ধাক্কার বেগ সামলাইতে না পারিয়া সুশীলা মুখ থুবড়াইয়া উঠানে পড়িয়া গেল। মার আরও চলিত, কিন্তু রামতনু তামাক খাইতে খাইতে ছেলের কাণ্ড দেখিয়া হাঁ হাঁ করিয়া আসিয়া পড়িলেন। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর ও স্বামীকে খাওয়াইয়া সবে নিজে খাইতে বসিয়াছিল। হঠাৎ এ বাড়ির মধ্যে মারের শব্দ শুনিয়া সে খাওয়া ফেলিয়া সুশীলাদের খিড়কিতে ছুটিয়া আসিয়া উঁকি মারিয়া দেখিল সুশীলা উঠানে দাঁড়াইয়া আছে, সর্বাঙ্গের ধুলো বাটনার পাত্রের উপর পড়িয়া গিয়াছে। কাপড়ে চোপড়ে হলুদের ছোপ, মাথায় খোপা একধারে খুলিয়া কতক চুল মুখের ওপর কতক পিঠের ওপর পড়িয়াছে। গাঙ্গুলি বাড়ি হইতে দুটো ছেলে ব্যাপার দেখিবার জন্য ছুটিয়া আসিয়াছে। আরেও দু একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়ে উঁকি মারিতেছে। ওদিকে পাঁচিলের উপর দিয়ে মুখ বাড়াইয়া নিজের শ্বশুর রামলোচন মজা দেখিতেছে। চারিদিকের কৌতূহল দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছোপ ও ধুলিমাখা বিশ্বস্ত কুন্তল অপমানিতা দিদিকে অসহায়ভাবে দাঁড়িয়ে উঠানে তাহা দেখিতে ওই বউটির বুকের মধ্যে কিরকম করিয়া উঠিল। কিন্তু সে একে ছেলে মানুষ, তাহাতে অত্যন্ত লজ্জাশীলা। শ্বশুর ভাসুর এবং এক উঠান লোকের মধ্যে বাড়ির ভিতর ঢুকিতে না পারিয়া প্রথমটা সে খিড়কির বাহিরে আকুলি বিকুলি করিতে লাগিল।
কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মহাশয় যখন হুঁকা হাতে কি হে রামতনু বলি ব্যাপারখানা কি শুনি বলিয়া বাড়ির মধ্যে উঠানে আসিল, তখন সে আর থাকিতে না পারিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল এবং সুশীলার হাত ধরিয়া খিড়কির দৌড় দিয়ে বাহির লইয়া গিয়াই হঠাৎ ফুপিয়া কাঁদিয়া উঠিল, বলিল, কেন ওরকম করতে গেলে দিদিমণি, লক্ষ্মীটি আমার, তখনই বারণ করলাম। তারপর দিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধিতেছিল। কিশোরী খাইতে বসিয়াছে। মোক্ষদা ঠাকুরন কি প্রয়োজনে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন সুশীলা পিছন ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালের বাটিতে কি একটা গুলিতেছে, পাশে একটা ছোট্ট বাটি। মোক্ষদার কিরকম সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, বৌমা, তোমার বাটিতে কি মেশাচ্ছ বাটিতে? সুশীলা পেছন ফিরিয়া শাশুড়িকে দেখিয়া কেমন যেন হইয়া গেল। তাহার চোখ মুখের ভাব দেখিয়া মোক্ষদার সন্দেহ আরো বাড়িল। তিনি বাটিটা হাতে তুলিয়া লইয়া দেখিলেন তাহাতে সবুজ মতন কি একটা বাটা। তিনি কড়া সুরে জিজ্ঞাসা করিলেন, কি বেটেছ এতে? তিনি দেখিলেন পুত্রবধূ উত্তর দিতে পারিতেছে না, তাহার মুখ লাল হইয়া উঠিতেছে। ইহার পর একটা ভয়ানক কাণ্ড ঘটিল। মোক্ষদা ঠাকুরন বাটি হাতে, ও মা, কি সর্বনাশ, আর একটু হলেই হয়েছিল গো বলিয়া উঠানে আসিয়া চিৎকার করিয়া হাট বাঁধাইলেন। কিশোরী দালান হইতে উঠিয়া আসিল। রামতনু বলিলেন, গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ আসিল, আরো অনেকে তখন আসিল। মোক্ষদা সকলের সামনে সেই বাটিটা দেখাইয়া বলিতে লাগিল, দেখো তোমরা সকলে, তোমরা ভাবো শাশুড়ি মাগি বড় দুষ্টু, নিজের চোখেই দেখে নাও ব্যাপারটা, কি সর্বনাশ হয়ে যেত এক্ষুনি, আমি যদি না দেখতাম। দোহাই বাবা তারকনাথ, কি ঠেকান ঠেকিয়েছ বাবা। এক উঠান লোক সকলেই শুনিল রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ নাকি মিশাইয়া খাওয়াইতে গিয়া ধরা পড়িয়াছে। কেউ অবাক হইয়া গেল, কেউ মুচকি হাসিয়া বলিল, ওসব আমরা অনেক কাল জানি, আমরা হৃদ দেখলেই মানুষ চিনি, তবে পাড়ার মধ্যে বলে এতদিন। কে একজন বলিল, জিনিসটা কি তা দেখা হয়েছে? মোক্ষদা ঠাকুরনের গাল বাদ্যের রবে সে কথা চাপা পড়িয়া গেল। গাঙ্গুলি মশাই রামতনুকে বলিলেন, গুরু রক্ষা করেছেন, এখন যত শিগগিরই বিদায় করতে পারো তার চেষ্টাই করো। শাস্ত্রে বলে, দুষ্টা ভার্যে, আর একদিনও যেন রেখো নাইকে। সমস্ত দিন পরামর্শ চলিল। সন্ধ্যার সময় ঠিক হইল কাল সকালেই গাড়ি ডাকিয়া আপদ বিদায় করা হইবে। আর একদিনও এখানে না, কি জানি কখন কি বিপদ ঘটাইবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকিলে পাড়ার মধ্যে অন্য বউঝিও দেখা দেখি ওই রকম হইয়া উঠিবে। সেদিন রাত্রে সুশীলাকে অন্য এক ঘরে শুইতে দেওয়া হইল। ইহা মোক্ষদা ঠাকুরনেরই বন্দোবস্ত। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদায় করে দেওয়া হইবে, তখন আর তাহার সঙ্গে সম্পর্ক কিসের। রাত্রে শুইয়া শুইয়া কত রাত পর্যন্ত তাহার ঘুম আসিল না। ঘরের জানলা সব খোলা, বাহিরের জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িয়াছে। তাহার মনে কাল ও আজ এই 2 দিন অত্যন্ত কষ্ট হইয়াছে। সে স্বভাবতই নির্বোধ, লাঞ্ছনা ভোগের অপমানে সে ইহার পূর্বে কখনোই তেমন করিয়া অনুভব করে নাই। যদিও মারধর ইহার পূর্বে বহুবার খাইয়াছে, তাহার একটা কারণ এই যে আজকালকার দিনের মতন শ্বশুর শাশুড়ি ও এক উঠান লোকের সামনে এমনভাবে অপমানিত সে কোনো কাল হয় নাই। তবে আর সমস্ত দিন ধরিয়া তাহার চোখের জল বাঁধ মানিতেছে না। কাল মার খাইয়া পিঠ কাটিয়া গিয়াছে ও হাত দিয়া ঠেকাইতে গিয়ে হাতের কাঁচের চুড়ি ভাঙিয়া হাতও ক্ষত বিক্ষত হইয়াছে। তাহার সেই স্বামী
যে স্বামী 5-6 বৎসর পূর্বে এমন সব রাতে তাহাকে সমস্ত রাত ঘুমাইতে দিত না, সে পান খাইতে চাহিত না বলিয়া কত ভুলাইয়া পান মুখে গুজিয়া দিত, সেই স্বামী এরূপ করিল। পান খাওয়ানোর কথাটাই সুশীলার বার মনে লাগিত। রাত্রে জ্যোৎস্না ক্রমে আরো ফুটিল। তখন চৈত্র মাসের মাঝামাঝি। দিনে তখন নতুন কচি পাতা ওঠা গাছের মাথার উপর উদাস অলস বসন্ত মধ্যাহ্ন ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরীয় উড়াইয়া বেড়ায়। দীর্ঘ দীর্ঘ দিনগুলি প্রস্ফুত্র প্রসূন সুরভির মধ্য দিয়া চলিয়া চলিয়া নদীর ধারের শিমুল তলার সন্ধ্যার ছায়ার কোলে গিয়া ঢলিয়া পড়ে। পাড়াগাঁয়ের আমবনে বাঁশবনে জ্যোৎস্না ঝরা বাতাসে সারা রাত কত কি পাখির আনন্দ কাকলি। বসন্ত লক্ষ্মীর প্রথম প্রহরের আরতির শেষে বনের গাছপালা তখন আবার নতুন করিয়া টাটকা ফুলের ডালি সাজাইতেছে। শুইয়া শুইয়া সুশীলা ভাবিল, জগতে কেউ তাহাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তার মৌরি ফুল। মৌরি ফুল পত্র লিখিয়াছে, তাহার কথা মনে করিয়া সে রোজ রাত্রে কাঁদে। তাহাকে না দেখিয়া কলকাতায় ফিরিয়া তাহার কষ্ট হইতেছে। সত্যি যদি কেউ তাহাকে ভালোবাসে তো সে ওই মৌরি ফুল। আর ভালোবাসে ওই ছোট বউটা। আহা, ছোট বউয়ের বড় কষ্ট। ভগবান যদি দিন দেয় সে ছোট বউয়ের দুঃখ ঘুচাইবে, কিন্তু স্বামী যে তাহাকে বিদায় করিয়া দিতেছে, ও কিছু না। অভাবে পড়িয়া উহার মাথা খারাপ হইতেছে। নইলে সেও কি এমন ছিল? মৌরি ফুলের বর তো কত জায়গায় বেড়ায়। মৌরি ফুলকে একখানা পত্র লিখিয়া দেখিলে হয়, যদি কোনো চাকরি করিয়া দিতে পারে তাহার। চাকরি হইলে সে আর তার স্বামী একটা আলাদা বাসায় থাকিবে, আর কেহই সেখানে থাকিবে না। মাঠের ধারে ছোট্ট ঘরখানি সে মনের মতন করিয়া সাজিয়াবে। উঠানে কুমড়োর মাচা বাটিবে। বাজার খরচ কমিয়া যাইবে। লোকে বলে সে অগোছালো। সে অগোছালো নয়। একবার বাসা হইলে সে দেখাইয়া দিবে যে সে কতটা গোছালো। আচ্ছা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে? না না, আগুন দিবে কে? ছোট বউ? দিলে তাহার শাশুড়ি ঠাকুরনি দেবে। যেরকম লোক! জানলার বাহিরে জ্যোৎস্নায় ওগুলো কি ভাসিতেছে? সেই যে তাহার স্বামী গল্প করিত জ্যোৎস্না রাতে, পরীরা সব খেলা করিয়া বেড়ায়, তাহারা নয় তো? তাহার বিবাহের রাত্রে কেমন বাঁশি বাজাইয়াছিল, কেমন সুন্দর বাঁশি! ওরকম বাঁশি নদীর ধারে কত পড়িয়া থাকে। আচ্ছা, পিয়নে মৌরি ফুলের একখানা চিঠি দিয়া গেল না কেন? লাল চৌকো খাম, খুব বড় সোনার জল দেয়া, আতর নাকি একটা মাখানো। পরদিন সকালবেলা পুত্রবধূর উঠিবার দেরি হইতেছে দেখিয়া মোক্ষদা ঠাকুরন ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন পুত্রবধূ জ্বরের ঘোরে অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের ওপর পড়িয়া আছে। লাল চোখ দুটো জবা ফুলের মতন লাল। সেদিন সমস্ত রাত এভাবেই কাটিয়া গেল। তাহার দিকে বিশেষ কেহ নজর করিল না। তারপর দিন বেগতিক বুঝিয়া রামতনু ডাক্তার আনিলেন। দুপুরের পর হইতেই সে জ্বরের ঘোরে ভুল বকিতে লাগিল। সত্যি মৌরি ফুল তা নয়, ওরা যা বলছে আমি অন্য ভেবেই করেছি। সন্ধ্যার কিছু পূর্বেই সে মারা গেল। তাহার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জোড়াইয়া গেল। পাড়ার কাকচিলগুলো একটু সুস্থির হইল। কিছুদিন পরেই কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে আসিল। দেখিলে চোখ জোড়ায় এমন সুন্দর মেয়ে, কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। দ্বিতীয়বার বিবাহের অল্পদিন পরেই যখন কিশোরী
পালেদের স্টেটে ভালো চাকরি পাইল, তখন নতুন বউয়ের লক্ষ্মী ভাগ্য দেখিয়া সকলেই খুব খুশি হইল। সংসারের অলক্ষ্মী স্বরূপা আগের পক্ষের বউয়ের নাম সে সংসারে আর কোনো দিনই কেহ করেই না। শেষ হলো অপূর্ব সুন্দর একটি গল্প, মৌরি ফুল। আপনাদের আমার গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আসছি তাহলে নতুন আরেক গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর গল্প শুনতে থাকবেন। টাটা।